হেল এভরিওয়ান, সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। আজকের আলোচনার টপিক হচ্ছে আমাদের ফাইটোপথোরা। এর আগে আমরা এল বিভাগ নিয়ে আলোচনা করছি, তো আজকে আমাদের আলোচনা হচ্ছে ফাইটোপথোরা। এই ক্লাসে আমাদের চ্যাপ্টারটা ক্লোজ হবে, এরপরের চ্যাপ্টার আমরা চলে যাব। ঠিক আছে, এটার পার্ট 1 পার্ট 2 অলরেডি দিছি। পার্ট 3, এটা হচ্ছে পার্ট 3, এটা হচ্ছে ফাইটোপথোরা। ঠিক আছে, তো এটা নিয়ে আজকে আলোচনা করব। তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, আশা করি সমস্ত জিনিস ক্লিয়ার হবে। আর আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে, এখানে আমি দেখাই, এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল। তো আপনার মোবাইলের স্ক্রিনে এই মোর যদি ক্লিক করেন, ঠিক আছে, মোরে ক্লিক করলে আমাদের এখানে একটা পেজ আছে, একটা গ্রুপ আছে। এখানে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে, ওইখানে গিয়ে পোস্ট করবেন বা কমেন্ট করবেন। ঠিক আছে, আর বেশি সমস্যা হলে আমাদের ফেসবুক গ্রুপ, এখানে ক্লিক করলে সরাসরি আমাদের ফেসবুকে নিয়ে যাবে। আর এটা আমাদের ফেসবুক পেজ, ক্লিক করলে সরাসরি আমাদের কি পেজে নিয়ে যাবে। ঠিক আছে, তো এভাবে। আর আপনার যদি বেশি সমস্যা থাকে, তাহলে আমাদের ভিডিওর কমেন্টে লিখবেন। ঠিক আছে, আর যদি কোনো চ্যাপ্টার নিয়ে কোন বিষয়ে বা কোনো চিত্রে যদি সমস্যা থাকে, তাও ওটা কমেন্টে লিখবেন। তো দেরি না করে শুরু করি। তো আমরা আলোচনা করবো আজকে ফাইটোপথোরা নিয়ে। এটা লাইফ সাইকেলটা বেশি গুরুত্বপূর্ণ, এটা একটু বেশি আসে। ঠিক আছে, অর্থনৈতিক গুরুত্বপূর্ণ অনেক বেশি। তো প্রথমে আছে ফাইটোপথোরার বৈশিষ্ট্য নিয়ে আমরা একটু জানবো। কোন কালি ব্যবহার করব? এটা হলুদ করব। হলুদই করি। ওকে, প্রথমত ওমাইসিটিস শ্রেণী। এটা ঠিক আছে, ওমাইসিটিস শ্রেণী। প্রথমে আমরা ওমাইসিটিস নিয়ে আলোচনা করছি। তো ফাইটোপথোরা হলো ওমাইসিটিস, যা ছত্রাকের মতো হলেও আসলে কি ছত্রাক নয়। ঠিক আছে, যেমন আমরা এর আগে পড়ছি রাইজোয়েড। ঠিক আছে, রাইজোয়েডাল। রাইজোয়েডাল রাইজোয়েড থেকে আসছে রাইজোয়েডাল। এখন রাইজোয়েড মানে মূলের সদৃশ, কিন্তু এটা কি মূল না। ঠিক আছে, তো এটা ছত্রাকের মতো হলে আসলে কি নয়, ছত্রাক না। এরপরে ফাইটোপথোরা এরা পরজীবী, মানে অন্যদের উপর বসে এটা কি খাদ্য উৎপাদন করে বা পুষ্টি গ্রহণ করে। এরকম উদ্ভিদের কোষ থেকে পুষ্টি শোষণ করে কি করে বেঁচে থাকে, এটা আর কি পরজীবী। এরপরে থ্যালাস। ঠিক আছে, থ্যালাস মানে এমন একটা পৃষ্ঠ, এখানে ইন্টারসেলুলার পাতার কাণ্ডের মধ্যে বিস্তার লাভ করে। হ্যাঁ, পাতা বা কাণ্ডের ভিতরে। এরপরে কোষ প্রাচীর বা সেল ওয়াল, সেলুলোজ দ্বারা গঠিত, এবং এখানে কি নেই, কাইটিন নেই। যেমন আমরা কি জানি, ছত্রাকের কোষ প্রাচীর কি দ্বারা গঠিত বলেন তো? অবশ্যই কাইটিন দ্বারা। তো এখানে আমাদের যে ফাইটোপথোরা আছে, তো ফাইটোপথোরা সেলুলোজ দ্বারা গঠিত, কিন্তু এখানে কি নেই, কাইটিন নেই। এরপর অজোনোস্পোর, প্রজনন। স্পোর মানে জোস্পোরাস, যেটা দিয়ে চলাচল করে, হ্যাঁ, তৈরি করে, যা জল বা আর্দ্র পরিবেশে ছড়ায়। এটা দিয়ে সাঁতার কাটে জোস্পোর দ্বারা। ঠিক আছে, যৌন জনন ওগুনিয়া বা অ্যান্থিরিডিয়া। ওগুনিয়া মানে কি স্ত্রী জননাঙ্গ, আর অ্যান্থিরিডিয়া মানে কি পুংজননাঙ্গ দ্বারা হয়। আর এটা উদ্ভিদের রোগ সৃষ্টি করে, যেটা লেট ব্লাইট বা অন্যান্য ক্ষতি ঘটে। পাতা ও কাণ্ডে, হ্যাঁ, দাগ, আক্রান্ত অংশে ধূসর বা কালচে দাগ দেখা যায়। ঠিক আছে, এরপর জল বা পানিতে বা স্যাঁতসেঁতে জায়গা পছন্দ করে। এক কথায় বৃষ্টি হয় যে সময়, যেমন গ্রীষ্মকালে আর্দ্রতা বেশি হলে এটা কি দ্রুত ছড়ায়। আর গুরুত্ব এটার শাকসবজি, ফল, ফসল সমূহ কৃষি উদ্ভিদে ব্যাপক ক্ষতি করতে পারে ফাইটোপথোরা। তো আমরা ফাইটোপথোরা বৈশিষ্ট্য সম্পর্কে জেনে নিলাম। এখন পরবর্তী টপিক নিয়ে আলোচনা করব। তো ফাইটোপথোরা দৈহিক গঠন, যেটাকে বলে ভেক্টরিক স্ট্রাকচার বা সোমেটিক স্ট্রাকচার। ঠিক আছে, বা দৈহিক গঠন। মাইসিলিয়াম সেপ্টাবিহীন, বর্ণহীন, বহু শাখান্বিত, মনোসাইটিক হাইফা দ্বারা গঠিত। তখন এখানে দেখা যায়, এই দেখেন উপরে যে অংশটা আছে, কাচের মতো, এটা পোষক কোষ, পোষক দেহ বলতে পারে। আর হস্টেরিয়া এরকম, এই দেখো তো জানা।
এই তো এইরকম হস্টেরিয়াগুলো, এটা হচ্ছে হস্টেরিয়া। আর মাইসিলিয়াম তো আছে, এইটা চিকন সুতার মতো, এটা হচ্ছে মাইসিলিয়াম। এটা হচ্ছে কাণ্ডের মতো, এই কাণ্ড দেখেন, কাণ্ডের মধ্যে দেখা যায় না এটা, এটা হচ্ছে স্পঞ্জিওস্পোর। আর গোলাকার এটা হচ্ছে স্পঞ্জিয়াম। এটা হচ্ছে ফাইটোপথেরা দৈহিক গঠন। তো আমরা একটু বিস্তারিত এটা জেনে নিই। হাইপার প্রাচীরের প্রধান উপাদান হচ্ছে গ্লুকান। হুম। আর প্রাচীর, যেটা প্রাচীর থাকে, প্রাচীর সেলুলোজ উপস্থিতি অত্যন্ত নগণ্য অথবা সেলুলোজ একেবারে অনুপস্থিত। সাইটোপ্লাজমের অভ্যন্তরে বড় গহ্বর, বিক্ষিপ্ত নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাইবোজোম ইত্যাদি কোষীয় অঙ্গাণু থাকে। বর্ধনশীল হাইফাতে সেপ্টা না থাকলে পরিণত হাইফাতে জননাঙ্গ উৎপাদনের সময় সেপ্টার সৃষ্টি হয়। সাধারণত জননাঙ্গ বহনকারী শাখা হতে পৃথক করার জন্য সেপ্টা গঠিত হয়। পশুকের দেহ কলার কোষ মধ্যবর্তী স্থানে মাইসিলিয়াম অবস্থান করে এবং হস্টেরিয়া থেকে পোষক কোষের মধ্যে প্রবেশ করে শাখান্বিত হয় এবং পুষ্টি সংগ্রহ করে। ঠিক আছে, এটাই ছিল আমাদের হচ্ছে দৈহিক গঠন। তো দৈহিক গঠনটা অনেক আসে, তো এটা আর কি আমরা পড়ে নেব। ফাইটোপথেরা, ফাইটোপথেরাটা অনেক গুরুত্বপূর্ণ। এরপরে আছে অর্থনৈতিক গুরুত্ব, এটা অনেক আসে। ঠিক আছে, তো অর্থনৈতিক গুরুত্ব আমরা একটু পড়বো। সেটা হচ্ছে ফাইটোপথেরা একটি মারাত্মক ক্ষতিকারক পরজীবী, অন্যের উপর বসে খাদ্য গ্রহণ করে। ঠিক আছে, পরজীবী ছত্রাক, উদ্ভিদ প্যাথোজেন হিসেবে, হ্যাঁ, প্যাথোজেন ফাইটোপথেরা গুরুত্বপূর্ণ, গুরুত্ব অপরিসীম। ফাইটোপথেরা ইনফেস্টেন্স নামক পদ্ধতিতে গোল আলু, গোল আলু যেটা আছে, বিলম্বিত দমসা বা লেট ব্লাইট, আমরা বৈশিষ্ট্যতে এটা পড়ছি না, গোল আলু লেট ব্লাইট পটেটো নাকি একটা, হ্যাঁ, এই দিন পটেটো রোগ সৃষ্টি করে। দমসা রোগের ফলে সম্পূর্ণ আলু গাছ কি মারা যায়। গোল আলুর গাছের টিউবার, টিউবার তো আমরা পড়ছি, সম্পূর্ণ পচে যায় এবং মারাত্মক আর্থিক ক্ষতির কারণ হয়। তাহলে অর্থনৈতিক দিক দিয়ে অনেক আর কি ক্ষতি হয়। কখনো কখনো বিলম্বিত ধ্বংসা রোগের ফলে কোনো বিশেষ এলাকার আলুর ফসল সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায়। বিলম্বিত ধ্বংসা রোগের ফলে 1945 থেকে 46 সালে আয়ারল্যান্ডে মারাত্মক দুর্ভিক্ষ হয়েছিল। ফলে বহু লোক খাদ্যাভাবে মারাও গিয়েছিল এবং দুর্ভিক্ষে 10 লক্ষ লোক মারা যায় এবং 15 লক্ষ লোক দেশ ছেড়ে চলে যায়। দেশ থেকে 1.5 মিলিয়ন আর কি, হ্যাঁ, 1.5 মিলিয়নই আছে। 1.5 মিলিয়ন এরা হচ্ছে আমেরিকায় চলে যায় বেশিরভাগ। আর আলুর রোগ সর্বত্র পৃথিবীর বাংলাদেশ সহ সবখানে দেখা যায়। ফাইটোপথেরা সিনামোনি সবচেয়ে বেশি প্রজাতির উদ্ভিদ রোগ সৃষ্টি করে। ঠিক আছে, এরা বিশেষ ধরনের কনিফার, ইউক্যালিপটাস, হ্যাঁ, ওক, যেমন আমি ইউক্যালিপটাস পড়ছি তেমন গাছ। প্রাচীরের ধারে কোন গাছটা থাকে? ইউক্যালিপটাস, ক্লাস 6 না 7 পড়ছিলাম। ওক ইত্যাদি কাষ্ঠল উদ্ভিদে অত্যন্ত ক্ষতিকর রোগ সৃষ্টি করে। ওকে, এরপর হচ্ছে এই আলুর গোলাপি পচন রোগ ঘটায়, হ্যাঁ, যেমন হচ্ছে সুপারি, তাল, কোকোয়া ইত্যাদি ক্যাঙ্কার রোগ সৃষ্টি করে এবং এই পদ্ধতি লেবুর গমোসিস রোগ ঘটায়। লেবুর জন্য কি ঘটায়? গমোসিস। তো এগুলো আর কি একটু পড়ে নেবেন, এখানে কিছু বৈজ্ঞানিক নাম আছে, এগুলো পড়ে নেবেন। এরপরে আমরা চলে যাব হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত গুরুত্বপূর্ণ অংশ, সেটা হচ্ছে কি লাইফ সাইকেল। ঠিক আছে, এই হচ্ছে আমাদের লাইফ সাইকেল ফাইটোপথেরা, এটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। তো লাইফ সাইকেলের দিকে যদি আমরা তাকাই, সেক্ষেত্রে আমরা দুইটা অংশ দেখতে পাই। একটা হচ্ছে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, আর একটা হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন। প্রজনন আর একটা হচ্ছে যৌন। প্রথমে আমরা এখান থেকে শুরু হয় স্পোরাঞ্জিয়াম, দেখেন, এই দেখেন, এখান থেকে শুরু হয় আর কি। তো স্পোরাঞ্জিয়াম থেকে শুরু হয় প্রথমে, মাইসিলিয়ামের আগায় স্ক্রোঞ্জিয়াম তৈরি হয়, এই যে উপরে। ঠিক আছে, এই যে উপরে এটা তৈরি হয়, এগুলো থেকে আর কি জুস্পোর উৎপন্ন হয়, এক কথা স্পোরাঞ্জিয়াম থেকে জুস্পোর। ঠিক আছে, এই এরপরে সে জুস্পোর যেটা আছে, এই স্পোরেঞ্জিয়াম থেকে এখানে দুইটা ফ্লাজেলা থাকে, দুইটা ফ্লাজেলার সাহায্যে আর কি এই যে জুস্পোরটা থাকে, হ্যাঁ, এটা বার হয়, মানে পানির মতো সাঁতার কাটতে পারে এক কথায়। এরপরে এটা আছে জার্মিনেশন, জার্মিনেট না, এটা জার্মিনেশন। মানে হচ্ছে কিছুক্ষণ চলার পরে এটা কি করে, জুস পরে থেমে গিয়ে আবার কি সিস্টে পরিণত হয়, এক কথা তৈরি করে।
সিএস টেকের পরে জার্ম কিছু টিউব আছে, টিউবটার নাম হচ্ছে জার্ম টিউব। হ্যাঁ, বের হয়ে উদ্ভিদের ভিতরে আর কি সংক্রমণ ঘটায়, এই উদ্ভিদের ভিতরে সংক্রমণ ঘটাবে। তো এইটা হচ্ছে আমাদের কি সেক্স অ্যাসেক্সুয়াল। আর যেটা হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন, সেটা এখান থেকে শুরু হয় যেটা হচ্ছে অ্যানথিরেডিয়াম হতে। ঠিক আছে, নিচে আছে অ্যানথিরেডিয়াম হতে, অ্যানথিরেডিয়াম হতে এটা আর কি সৃষ্টি হয়। তো প্রথমে হচ্ছে অ্যানথিরেডিয়াম যেটা করে সেটা হচ্ছে অ্যানথিরেডিয়াম একটা পার্ট থেকে, আরেকটা হচ্ছে ওগুনিয়াম যেটা হচ্ছে স্ত্রী জননাঙ্গ। মানে দুটো ভিন্ন গঠন তৈরি হয় এখানে, একটা পুরুষ এবং কি একটা কি স্ত্রী। এরপর নিষেক ঘটে, নিষেক ঘটার পরে কি হয়, অ্যানথিরেডিয়াম যেটা আছে ওটা ওগুনিয়ামের সাথে যুক্ত হয়ে ফার্টিলাইজেশন বা নিষেক করে, এরপর ও স্পোর তৈরি হয়। ঠিক আছে, ও স্পোর তৈরি হয়। তৈরি হওয়ার পরে এখানে যে ইয়া থাকে ওই যে কি বলে বিশ্রাম স্পোরটা আছে না কি জানো, ওই রেস্টিং মানে ওখানে ও স্পোর থাকে, এটা হলে মোটা প্রাচীর বিশিষ্ট ও স্পোর। এটা হচ্ছে প্রতিকূল পরিবেশে দীর্ঘদিন বেঁচে থাকতে পারে। হ্যাঁ, এটা এরপর হচ্ছে আহ, আহ, এভাবে আর কি শেষে আর কি স্পোরেঞ্জিয়াম তৈরি করে, এই যে ওগুনিয়াম থেকে আবার স্পোরেঞ্জিয়াম তৈরি করে। এভাবে আর কি লাইফ সাইকেলটা চলতে থাকে। তো প্রথমে হচ্ছে আমরা আরেকটু সংক্ষেপে জেনে নিই, সেটা হচ্ছে প্রথমে জুস্পোর থেকে আসে। হ্যাঁ, এই জুস্পোর থেকে এটা আসে, স্পোরেঞ্জিয়াম থেকে জুস্পোর। এটা হচ্ছে অযৌন প্রজনন স্পোরেঞ্জিয়াম থেকে জুস্পোর, তারপর সিস্টে পরিণত হয়, তারপরে জার্ম-টু, তারপর সে ইনফেকশন ঘটায় ওস্পোরে। যৌন প্রজনন যেটা সেটা হচ্ছে অ্যানথিরেডিয়াম, যেটা হচ্ছে পুরুষ পুংজননাঙ্গ, আর এটা হচ্ছে স্ত্রী জননাঙ্গ যেটা হচ্ছে ওগুনিয়াম। এরপর এটা হচ্ছে নিষেক ঘটে, এটাকে বলে আমরা ফার্টিলাইজেশন। এরপর ওস্পোর হয়, এরপর হচ্ছে নতুন সংক্রমণ ঘটে। তো এইভাবে হচ্ছে আমাদের যেই ফাইটোপথেরা যে লাইফ সাইকেলটা আছে এভাবে আর কি চলতে থাকে। তো এই পর্যন্ত ছিল আমাদের হচ্ছে আলোচনা। ঠিক আছে, এই হচ্ছে একটা লাইফ সাইকেল, এটা দেখলে আর একটু মনে ক্লিয়ার হবেন। এই দেখেন, ঠিক আছে না, এই দিন এটা আর কি এক সংক্রমণ ঘটায়। তারপর হচ্ছে একটা হচ্ছে পজিটিভ যেটা ওপোনিয়াম, নেগেটিভ অ্যান্থিরিডিয়াম, মায়োসিস হয়, তারপর হচ্ছে ওইস্পোর হয়, জার্ম টিউব হয়। ঠিক আছে, সরাসরি অঙ্কুরোদ্গম হয়। এভাবে আর কি অ্যানসিস্ট হওয়ার মাধ্যমে হচ্ছে পুরো দেহটা মানে এভাবে চক্রাকারে ঘুরতে থাকে, চক্রাকারে ঘুরতে বললে আর এভাবে আর কি লাইফ সাইকেলটা এটা চলতে থাকে। তো এটা আর কি ফাইটোপথেরার মূলত আলোচনা ছিল। এর পরবর্তী ভিডিওতে অন্য যে চ্যাপ্টারগুলো আছে ওইগুলো আমরা ট্রাই করব। তো আপনারা যারা এখনো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ হচ্ছে প্রতিনিয়ত আপডেট ক্লাস পেতে সবসময় আর কি নোটিফিকেশন চলে যাবে, তাই অল বাটনে ক্লিক করবেন। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর যদি আবারও বলে কোনো কোশ্চেন থাকে আমাদের গ্রুপে গিয়ে বলবেন বা আমাকে নক করবেন, কোন ভিডিও চান সেটাও কমেন্টে লিখবেন, আর লাইক বাটন হিট করবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।